ওকে, সো কেবল অ্যান্ড আর্ক চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট অফ অল আমরা কেবল থেকে শুরু করি। তো কেবলের যে বিষয়টা আপনারা CE 101 মেকানিক্সেও আপনারা এই জিনিসটা করে আসছিলেন, যে ফ্লেক্সিবল কর্ড নামে আপনারা একটা চ্যাপ্টার পড়ে আসছেন, ঠিক আছে? তো এইখানে ফ্লেক্সিবল কর্ডেরই কিছুটা কনসেপ্ট এখানে আমাদের ইউটিলাইজ হচ্ছে। মেইন বিষয়টা এখানে অনেকটা সেম। যখন দেখা যায় যে বিভিন্ন সাসপেনশন ব্রিজ বা আদার্স কোনো ব্রিজ যখন ইউজ করা হয়, তখন বেসিক্যালি এই কেবলটা ইউজ করা হয়। তো কেবলের ইন্ট্রোডাক্টরিতে দেখেন যে এখানে বলা আছে যে cables are often used in engineering structure for support and to transmit loads from one member to another. So generally কোনো সাসপেনশন ব্রিজ বা রুফ বা আদার কাইন্ড অফ লোড ক্যারিং এলিমেন্টে কেবলটা সাধারণত ইউজ করা হয়, যেখানে এই কেবলটাকে বেসিক্যালি আমরা ধরে নেই যে এটার যে যখন অ্যানালাইসিস আমরা করি তখন স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে এই কেবলের ওয়েটটাকে আমরা নেগলেক্ট করে থাকি। যেমন আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাতে চাচ্ছি। সে সাসপেনশন ব্রিজ, আপনারা এই টাইপের ব্রিজ অনেক দেখবেন, ঠিক আছে? প্রায় সময় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে বা বাংলাদেশে বা বিভিন্ন মুভিতে। তো এই যে ব্রিজ টাইপের যে স্ট্রাকচারগুলো, যে সাসপেনশন ব্রিজগুলো, এই ব্রিজগুলো কিন্তু তৈরি করা হয় কাইন্ড অফ এ কেবল দিয়ে। এই কেবলগুলোর ক্ষেত্রে যে জিনিসটা থাকে যে এখানে একটা ব্রিজ, সাসপেনশন ব্রিজ, আচ্ছা, এই ব্রিজগুলোর ক্ষেত্রে যেটা হয় যে আপনি যে কোনো একটা যদি আমরা যদি ধরি, যেমন এই ছবিটাকে আমরা যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে ব্রিজের যে ডেকটা থাকে, যেটার মধ্যে দিয়ে আপনার মেইন ট্রান্সপোর্টেশনটা ইউজ হয়ে থাকে, আইদার গাড়ি বা হচ্ছে গিয়ে মানুষ চলাচলের জন্য, যে কোনো যে মেথডের জন্য এটা ইউজ করা হোক না কেন। তো এই ব্রিজটাকে সাধারণত এই কিছু হ্যাঙ্গার আপনি দেখতে পাচ্ছেন, এই হ্যাঙ্গারের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয়, যে হ্যাঙ্গারগুলো বেসিক্যালি এই যে উপরের যে কেবলটা থাকে এই কেবলের সাথে অ্যাটাচড থাকে। এবং এই কেবলটা দুইটা কলাম বা টাওয়ার যেটাই আমরা বলি না কেন, সেই টাওয়ারগুলোর সাথে অ্যাটাচড থাকে, যেটা কিনা ফাইনালি আমার লোডটাকে এখানে ডিসিমিনেট করে। যেমন এখানে একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন যেটা একটা ব্রিজের মতো স্ট্রাকচার, যে ব্রিজটা হচ্ছে গিয়ে গ্রিন কালার, ব্রিজটা কিছু ব্লু কালারের হ্যাঙ্গারের মাধ্যমে ঝুলে আছে, কোথা থেকে? ব্ল্যাক কেবল দ্বারা। এবং এই ব্ল্যাক কেবলটা আলটিমেটলি দুইটা টাওয়ারের সাথে কানেক্টেড, এবং দুই এন্ডে দুইটা সাপোর্ট আছে, সেই সাপোর্টের সাথে কানেক্টেড। আলটিমেটলি এইভাবে আমার টোটাল স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। তো এইখানে আমরা যখন এই কেবল বা আর্ক নিয়ে যখন অ্যানালাইসিস করতে চাচ্ছি, তখন আমাদেরকে জানতে হবে যে এই যে ব্রিজগুলো আমরা যখন ডিজাইন করি তখন কে কিরকম লোড নিবে বা কি টাইপের লোড নেবে। যেমন এখানে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজের মধ্যে দিয়ে যে একটা ট্রাক যাওয়া আসা করতেছে, যে ট্রাকটা বেসিক্যালি আমাদেরকে ফোর্সটা দিচ্ছে। এখন এই ট্রাকের ফোর্সটা কোথায় যাচ্ছে? ব্রিজের ডেকে যাচ্ছে। যেই ডেকের উপরে যে ফোর্সটা আসতেছে, এই ফোর্সটা বেসিক্যালি টেনশন ফোর্সের মাধ্যমে এই যে হ্যাঙ্গার গুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঙ্গার এবং কেবল, এই কেবলের মধ্যে টেনশন ফোর্সের মাধ্যমে যাচ্ছে, ট্রান্সমিট হচ্ছে কোথায়? দুইটা টাওয়ারের মধ্যে গিয়ে ট্রান্সমিট হচ্ছে। এই দুইটা টাওয়ারের মধ্যে এই ফোর্সটা আলটিমেটলি গিয়ে কম্প্রেশনাল ফোর্স হিসেবে কাজ করতেছে। এবং ফাইনালি এই কম্প্রেশনাল ফোর্সটা টাওয়ারের নিচে যে অ্যাবাটমেন্ট বা পিয়ার থাকে, সেই পিয়ারের মাধ্যমে যে ভূমিটা থাকতেছে, ভূমিতে গিয়ে ফাইনালি সে ডিসিমিনেট হচ্ছে। স্যার তাহলে সিমিলার কি এক্সাম্পল এখানেও আমরা দেখতে পাই। প্রশ্ন ছিল একটা স্যার, এই যে এখানে যে ব্রিজের ডেক, এই ডেকের মধ্যে কি কোনো লোড ট্রান্সমিশন হচ্ছে না? অবশ্যই লোড হচ্ছে। যখন ব্রিজের যে ডেকটা আমরা ডিজাইন করা হয়, ব্রিজের ডেকের মধ্যে সাধারণত, যেমন এইখানে যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এখানে দেখতে পাচ্ছি যে একটা গাড়ি যাওয়া আসা করছে। তো এই যে গাড়ি যাওয়া আসা করছে বা এখানে যত গাড়িগুলো থাকবে, গাড়িগুলোর যে ওয়েটটা, সেই ওয়েট প্লাস গাড়িগুলো যখন চলাফেরা করবে তখন যেই অ্যাব্রেশন বা ফ্রিকশন হবে, সেই ফ্রিকশন ফোর্স, এগুলো সবই নিবে হচ্ছে গিয়ে এই ব্রিজের ডেকটা। সেই ব্রিজের যে দেন ব্রিজের ডেকের যে সেলফ ওয়েট, ব্রিজের ডেকের সেলফ ওয়েট প্লাস হচ্ছে গিয়ে মুভিং যে ভেহিকল গুলো আছে সেটার ওয়েট, সেই ওয়েটটা ট্রান্সমিট হবে কোথায়? এই হ্যাঙ্গারের মাধ্যমে টেনশন কেবলগুলোতে। কেবলগুলো থেকে এই লোডটা ট্রান্সমিট হবে টাওয়ারে, টাওয়ার থেকে টাওয়ারের যে অ্যাবাটমেন্ট বা পিয়ার, পিয়ার থেকে ফাইনালি ফাউন্ডেশন, ফাউন্ডেশন থেকে ভূমির মধ্যে। যেমন এখানে যদি আরেকটা এক্সাম্পল আমরা দেখি, যে ব্রিজের ডেকের মধ্যে যে লোডটা আসবে, সেই লোডটা হ্যাঙ্গারের মাধ্যমে কেবলে যাচ্ছে, কেবল থেকে আলটিমেটলি টাওয়ারে যাচ্ছে,
বা সাপোর্টে যাচ্ছে সেখান থেকে ভূমিতে যাচ্ছে। এখানে আরেকটা এক্সাম্পল দেখানো আছে, এখানেও দেখানো হচ্ছে, এখানে একটু ছোট হয়ে গেছে ছবিটা, আমি যদি একটু বড় করি স্ক্রিনটাকে, সো এখানেও ঠিক সেম জিনিসটা দেখানো হচ্ছে যে ব্রিজের ডেকের মধ্যে যে লোডটা আসবে সেই লোড, সেখানে যত টাইপের লোড আসুক, ডেড লোড থাকবে, লাইভ লোড থাকবে, আরো অনেক লোড থাকবে, এই লোডগুলো ফাইনালি হ্যাঙ্গারের মাধ্যমে কেবলে যাবে, যেটা কিন্তু দেখানো হচ্ছে যে কেবলস আন্ডার টেনশন। এই কেবল থেকে লোডগুলো আলটিমেটলি ট্রান্সমিট হবে টাওয়ারগুলোতে, টাওয়ার্স আন্ডার কম্প্রেশন, টাওয়ার থেকে আলটিমেটলি নিচে যে ফাউন্ডেশনটা থাকবে সেই ফাউন্ডেশনের মধ্যে। তো এইভাবে টোটাল যে লোডটা আমার ক্যারি হচ্ছে, এই লোড ক্যারির ক্ষেত্রে আমাদের এই কেবলটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে। তো আমরা এখানে আজকে যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে এই কেবলগুলো কিভাবে লোড ক্যারি করতেছে এবং তার ক্ষেত্রে আমরা কি অ্যানালাইসিস গুলো করব। তো এখানে একটা অ্যাজাম্পশন আমাদেরকে খেয়াল রাখতে হয়, যে অ্যাজাম্পশনটা হচ্ছে যে কেবলস আর পারফেক্টলি ফ্লেক্সিবল অ্যান্ড ইনএক্সটেন্সিবল। ফ্লেক্সিবল বলতে যে কেবলের মধ্যে কোনো রকমের কোনো কি বলে আপনার এখানে টুইস্টিং ফোর্স কাজ করবে না বা কোনো রেজিস্ট্যান্স কাজ করবে না, ঠিক আছে, এটা পিওরলি ফ্লেক্সিবল ইন নেচার। এবং ইনএক্সটেন্সিবল মিন্স যেটাকে টানলে এটা যে বড় হয়, প্রসারিত হয়, সেই রকম কোনো জিনিস থাকবে না। যেমন কিছু টাইপের দড়ি আছে আপনারা দেখবেন, যেমন নাইলনের দড়ি বা সামথিং আদার টাইপ অফ কিছু দড়ি আছে যে টানলে সেটা হচ্ছে লম্বা হয় রাবারের মতো, আবার ছেড়ে দিলে সে প্রসারিত সংকুচিত হচ্ছে। তো এইরকম না, এটা হচ্ছে ইনএক্সটেন্সিবল। এই অ্যাজাম্পশন গুলো আমরা করে থাকি বেসিক্যালি আমাদের অ্যানালাইসিসের সুবিধার কারণে, সো দ্যাট আমরা যে ফোর্সটা আসবে সেই ফোর্স বা মোমেন্ট যেটা আসবে সেটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি। কারণ আমরা যদি সিম্পলিফাইড না করে নেই তাহলে দেখা যাবে যে আমাদের অ্যানালাইসিসটা অনেক জটিল হয়ে যাবে, যেটা কিনা আমরা সলভ করতে পারবো না। তো ডিউ টু ইটস ফ্লেক্সিবিলিটি, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আমরা ফ্লেক্সিবল কেন ধরে নিচ্ছি, যে ডিউ টু ইটস ফ্লেক্সিবিলিটি দ্য কেবল অফার্স নো রেজিস্ট্যান্স টু শিয়ার অর বেন্ডিং। শিয়ার বা বেন্ডিং এর ক্ষেত্রে এটা কোনো রেজিস্ট্যান্স শো করবে না, এন্ড দেয়ারফর দ্য ফোর্স অ্যাক্টিং ইন দ্য কেবল ইজ অলওয়েজ ট্যানজেন্ট টু দ্য কেবল। তো যে ফোর্সটা এখানে কাজ করবে সেইটা কেবলের সাথে ট্যানজেন্টলি অ্যাক্টিভেট করবে। যে জিনিসটা আপনারা ফ্লেক্সিবল কর্ড যখন অ্যানালাইসিসটা পড়েছেন C101 মেকানিক্স বইয়ে, আপনারা সেখান থেকে দেখেছেন নিশ্চয়ই যে যে ফোর্সটা আমরা বের করতাম যে ফ্লেক্সিবল কর্ডের মধ্যে টেনশন কত কাজ করবে, টেনশনাল ফোর্সটা কত, সেই টেনশনাল ফোর্সটা সবসময় ওই ফ্লেক্সিবল কর্ডের সাথে ট্যানজেন্ট ওয়েতে অ্যাক্টিভেট করতো। আর বিন ইনএক্সটেন্সিবল হওয়ার কারণে কি, দি কেবল হ্যাজ এ কনস্ট্যান্ট লেংথ বিফোর অ্যান্ড আফটার দ্য লোড ইজ অ্যাপ্লাইড। সো লোড অ্যাপ্লাই করার আগেও তার যতটুকু লেংথ থাকবে, লোড অ্যাপ্লাই করার পরেও তার লেংথ ততটুকুই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আদারওয়াইজ এই চেঞ্জ যদি হয়ে যায় তাহলে জিনিসটা আরো ডিফিকাল্টিজ লেভেলে আসবে। এইখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে এরকম ভাবে যে কেবল স্টেড ব্রিজ, যে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা বড় বড় পিলার, এই পিলারের সাথে আপনার হচ্ছে গিয়ে পিলার বলেন বা টাওয়ার বলেন যে হিসেবে আপনি নামটা দেন, এই পিলার বা কলাম বা টাওয়ারের সাথে এই ব্রিজটাকে বিভিন্ন কেবল দ্বারা যুক্ত করা হয়েছে। তো জেনারেলি দেখা যায় যে আর্কিটেকচাররা যারা ব্রিজ নিয়ে অ্যানালাইসিস করে বা ডিজাইন করে, তারা এগুলো হচ্ছে কি ডিজাইন করার পর যখন অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে এই জিনিসগুলো আপনাদেরকে বা আমাদেরকে ডিজাইন করতে হবে, তখন আমাদেরকে হিসাব করতে হয় যে এই ডেকের উপরে কি টাইপের লোড আসবে, আমাকে যে এই কেবলগুলো আমাকে যে ডিজাইন করতে হবে, আমি এটা কি টাইপের কেবল দিব, কতটুকু লোড সে ক্যারি করতে পারবে। কারণ আমরা নিশ্চয়ই চাই না যে যখন এই ব্রিজটা আফটার কনস্ট্রাকশন, যখন এখানে গাড়ি চলাচল করবে বা আদার্স জিনিসপত্র গুডস যখন চলাফেরা করবে, তখন কেবল ছিঁড়ে ব্রিজটা হচ্ছে গিয়ে ভেঙে পড়ে যাক, এটা নিশ্চয়ই আমরা চাইবো না। সেটার জন্য আমাদেরকে এই অ্যানালাইসিস গুলো শিখতে হবে। আচ্ছা, তো এইখানে কিছু কেবলের কয়েক টাইপের লোড নিয়ে এখানে ইয়ে করা হচ্ছে। ফার্স্ট যে কেসটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে কেবল সাবজেক্টেড টু কনসেন্ট্রেটেড লোড। কনসেন্ট্রেটেড লোড কি, যে কেবল দুইটা সাপোর্টের সাথে সংযুক্ত আছে, যেমন দুইটা সাপোর্ট এ এবং বি, এবং এই যে কেবলটা যেটা কিনা এসি সিডি ডিবি, এই যে টোটাল কেবলটা সি পয়েন্টে একটা কনসেন্ট্রেটেড লোড আছে P1, আবার ডি পয়েন্টে আরেকটা কনসেন্ট্রেটেড লোড আছে P2। তো টোটাল কেবলের যদি হরাইজন্টাল লেংথ যদি হয় L, এবং এই যে তিনটা ইনক্লাইনেশন দেখেন, এইটা এক রকমের ইনক্লাইনেশন, এই সিডি পয়েন্ট হচ্ছে আরেকটা ইনক্লাইনেশন, আর ডিবি হচ্ছে গিয়ে আরেকটা ইনক্লাইনেশন। দ্যাট মিনস তিনোটা লেংথ এসি সিডি এবং ডিবি, তিনোটার যেই ইনক্লাইনেশনটা এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের, মানে অ্যাঙ্গেল, ইনক্লাইনেশন অফ অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে ডিফারেন্ট। কেন? অনলি বিকজ যে এখানে হচ্ছে গিয়ে নন ইউনিফর্ম লোড এবং পয়েন্ট
লোড হিসেবে, কনসেন্ট্রেটেড লোড যেটাকে আমরা বলি। তো এইরকম যদি হয়, যেমন এই যে এখানে যদি আপনি যদি দেখেন, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে দেখানো আছে যে দ্য ডেক অফ দিস শার্প কেবল স্টেড ব্রিজ is suspended by a series of cable attached at various points along the deck and pylon. তো এই যে টোটাল যে ব্রিজটা, ব্রিজের এই যে বিভিন্ন জায়গাতে আমার কেবল গুলো অ্যাটাচ করা, এই প্রত্যেকটা কেবলের উপর এক একটা পয়েন্ট লোড হিসেবে আসতেছে। তো এইরকম যদি কেস যদি আপনারা দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যানালাইসিসটা করতে পারি? একটা প্রবলেম আমরা যেটা করব যে এই টাইপের প্রবলেম গুলো আমরা প্রবলেমের সাথে সাথে জিনিসটা শেখার চেষ্টা করব। এক্সাম্পলে আমরা একটা প্রবলেম পাচ্ছি যেখানে কিনা আমাদের দেখানো হচ্ছে যে ডিটারমাইন দ্য টেনশন ইন ইচ সেগমেন্ট অফ দ্য কেবল shown in figure 5.2a and also the dimension h. So 5.2a হচ্ছে কি আমাদের ফিগারটা, এই টোটাল ফিগারটার প্রত্যেকটা পয়েন্ট, যেমন এখানে দেখানো আছে যে AB একটা কেবলের লেংথ, BC একটা লেংথ এবং CD একটা লেংথ, যেখানে A থেকে আমার D পয়েন্ট, A একটা সাপোর্ট, D একটা সাপোর্ট, এই দুইটা সাপোর্টের ভার্টিক্যাল হাইটের ডিসটেন্স হচ্ছে 2 মিটার। দ্যাট মিন্স A এবং D দুইটা একই লেংথে নাই, দুইটা ডিফারেন্ট লেংথে আছে। এবং D থেকে সবচেয়ে নিচের যে পয়েন্টটা কেবলের, সেটা কিনা হচ্ছে C পয়েন্ট, C পয়েন্টের হাইট হচ্ছে গিয়ে 2 মিটার। আর A থেকে B পয়েন্টের হাইট কত সেটা আমাকে দেয়া নাই, সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। আমাকে আর যেটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে AB পয়েন্টের হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে 2 মিটার, BC পয়েন্টের হরাইজন্টাল ডিসটেন্স 2 মিটার এবং CD পয়েন্টের হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে 1.5 মিটার। এবং B পয়েন্টে আমাদের একটা কনসেন্ট্রেটেড পয়েন্ট লোড দেয়া আছে, সেটা হচ্ছে 3 কিলো নিউটন, আর C পয়েন্টে যেটা কনসেন্ট্রেটেড লোড দেওয়া আছে সেটা হচ্ছে 8 কিলো নিউটন। এই ইনফরমেশন গুলো আমাকে দিয়ে আমাকে বলা হয়েছে যে AB যে কেবলের পার্টটা, এই পার্টে কি পরিমাণ টেনশন আছে সেটা বের করতে হবে, BC কেবলের পার্টে কি পরিমাণ টেনশন আছে সেটা বের করতে হবে, এবং CD কেবলের পার্টে কি পরিমাণ টেনশন আছে সেটাও আমাদেরকে বের করতে হবে। At the same time A থেকে B এর যে ভার্টিক্যাল হাইট, সেই ভার্টিক্যাল হাইট H, এইটার ভ্যালু কত হইতে হবে, সো দ্যাট B পয়েন্ট এবং C পয়েন্টের যে দুইটা লোড আছে 3 কিলো নিউটন এবং 8 কিলো নিউটন, এটা যাতে সেফলি ঝুলতে পারে, হ্যাং করতে পারে, যাতে ছিঁড়ে না যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কনসিডারেশন আছে। আচ্ছা, আপনাদেরকে একদম শুরুর দিকে থিওরিতে আপনাদেরকে হচ্ছে গিয়ে রিয়েল লাইফ প্রবলেমকে কিভাবে আমরা সিম্পলিফাইড করে সলিউশন করি সেটার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখেছিলাম না, যে রিয়েল লাইফ স্ট্রাকচার সেটাকে আমরা কিভাবে লাইন স্ট্রাকচারে কনভার্ট করি এবং আমরা সলভ করি, অ্যানালাইসিস করি। জি স্যার, মনে আছে আপনাদের? আইডিয়াল স্ট্রাকচার। হ্যাঁ, আইডিয়াল স্ট্রাকচার, যেটা রিয়েল লাইফ স্ট্রাকচার এবং আইডিয়াল স্ট্রাকচার যেটা, তো এইটা হচ্ছে কি অনেকটা সেম কাইন্ড অফ থিং। আপনি খেয়াল করে দেখেন যে প্রায় সময় ট্রান্সমিশন, ইলেকট্রিক ট্রান্সমিশন টাওয়ার গুলো দেখছেন না? জি স্যার। জি স্যার। ইলেকট্রিক ইলেকট্রিক ট্রান্সমিশন টাওয়ার। আচ্ছা, তো এই যে ইলেকট্রিক ট্রান্সমিশন টাওয়ার গুলো, এই টাওয়ার গুলো কিন্তু হচ্ছে কাইন্ড অফ এ ট্রাস ব্রিজের মতো। তো এই ট্রাস গুলো সলভ করা হচ্ছে গিয়ে যেটা এই যে লাস্ট ক্লাসে এবং C101 ক্লাসে আমরা এগুলো যেটা শিখছিলাম, ঠিক আছে। আর এই ট্রান্সমিশন টাওয়ারের যখন এই যে বিভিন্ন পয়েন্ট দিয়ে যখন এই তারগুলো চলে যায়, তখন এই তারগুলো কিন্তু অনেকটা এরকম কেবল স্টেট ব্রিজের মতো কাজ করে। যে তারের মধ্যে যে টেনশনটা, সেই টেনশনটা হচ্ছে কি আলটিমেটলি আমার এই যে এই সাসপেনশন ব্রিজের যে কেবলের মতো সেইটা। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি করবে যখন এরকম, যখন মনে করেন যে একটা ট্রান্সমিশন লাইন তৈরি করা হচ্ছে বা নতুন একটা ট্রান্সমিশন লাইন, সে মনে করেন যে কারুর বাসা হচ্ছে গিয়ে আপনাদের কারুর গ্রামের বাড়ি, ওখানে কারেন্ট নাই, তো ওইখানে হচ্ছে গিয়ে কারেন্টের লাইন টানতে হবে, নতুন ইলেকট্রিক ট্রান্সমিশনের লাইন যাবে বা হয়তো বা ইলেকট্রিক পোল যাবে, এখন আপনাকে যে তার দিতে হবে। এখন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বলবে যে তারের ক্যাপাসিটি কত হইতে পারে, মানে তার যেই তারটা দেয়া হবে, ইলেকট্রিকের যে লাইনটা দেওয়া হবে, সেই লাইনটা কত ভোল্টের কারেন্ট সহ্য করতে পারবে বা কত অ্যাম্পিয়ারের কারেন্ট সে সহ্য করতে পারবে, সে এতটুকু বলবে। কিন্তু ওই তারের ওয়েট কত হবে বা ওই তারের মধ্যে যদি টান, যে টেনশন ফোর্সটা আছে সেটা কিরকম হইতে হবে, সো দ্যাট এই তারটা যাতে এত পরিমাণ ফোর্স যাতে
সে সাস্টেইন করতে পারে, সেটা কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিবে। ঠিক আছে, যে ইলেকট্রিক পোলটা বসানো হবে সেই পোলটার ডাইমেনশন কত হইতে হবে, পোলটা কনক্রিটের হবে নাকি স্টিল হইলে বেটার হয়, সেটা কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করে দিবে, ডিসিশন দিবে। ঠিক আছে, তো এই কারণে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের হচ্ছে গিয়ে মানে জব ফিল্ডটা অনেক ভাস্ট, ফিল্ডও অনেক ভাস্ট, কাজের স্কোপও অনেক বেশি। তো এখন আমরা আসি আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম থেকে আবার ডিজাইন প্রবলেমে, যে এইরকম যদি একটা প্রবলেম যদি আমাদেরকে এখানে দেয়া থাকে তাহলে আমরা কি করতে পারি। আপনাদের আজকে মনে হয় ক্লাসটা প্রায় শেষ হয়ে গেছে, 4:43। তো আমি এই লেকচার যে ফাইলটা আছে এটা আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব। আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে এই এক্সাম্পল 5.1 যে এক্সাম্পলটা থাকবে, এই এক্সাম্পলটা আপনারা নিজেরা একটু কাইন্ডলি অবশ্যই দয়া করে বাসায় একটু দেখবেন, পুরো প্রবলেমটাই সলভ করে দেওয়া আছে। আপনারা একটু এটা পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন যে এখানে কিভাবে অ্যানালাইসিসটা করা হয়েছে। যদি আপনাদের যদি সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার আমার এই জায়গাটাতে বুঝতে সমস্যা হয়েছে, যাতে করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। ঠিক আছে, জুবায়ের আল হাসানের কোয়েশ্চেন হচ্ছে স্যার এত অল্প কাজের জন্য ট্রিপল ইঞ্জিনিয়ারের কি দরকার? আচ্ছা, দরকার আছে অবশ্যই, কারণ না আপনি করতে পারেন না, কারণ আপনি করতে পারেন যেটা। আচ্ছা, আমি আগে রেকর্ডিংটা অফ করে দিই, কারণ আমাদের ক্লাস যতটুকু আজকে নেওয়ার সেটা হয়ে গিয়েছে অলমোস্ট।